সুস্বাগতম সকলকে। পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2023 পরিবেশ বিজ্ঞানের যে টপিক ভিত্তিক আলোচনা চলছে, সেই আলোচনার 19তম পর্বে সকলকে সুস্বাগতম। আমরা মূলত পরিবেশ বিজ্ঞানের প্রত্যেকটি টপিক ধরে ধরে ধারাবাহিকভাবে আলোচনা করছি এবং পিডিএফ যারা সংগ্রহ করতে চাও, অনেকেই পিডিএফ সংগ্রহ করেছো। যারা এখনো পর্যন্ত সংগ্রহ করোনি, তারা সমগ্র সিলেবাসের যে পিডিএফ চাইলে সেই পিডিএফ সংগ্রহ করতে পারো। অন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগ বিষয়টি থেকে আমরা বন্যা, ঘূর্ণিঝড় এই বিষয়গুলো নিয়ে পূর্ববর্তী পর্বে আলোচনা করেছি। যারা সেই সমস্ত পর্বগুলো দেখোনি তারা অবশ্যই পূর্ববর্তী পর্বগুলো দেখে নেবে। আজকে মূলত এই পর্বে আমরা আলোচনা করব দুর্ভিক্ষ এবং আগ্নেয়গিরির কার্যকলাপ এই বিষয়টি নিয়ে। মূলত এই বিষয়টি থেকে আমরা তথ্যমূলক হিসাবে বেশ কিছু বিষয় জেনে নেব। পূর্ববর্তী আলোচনাগুলো মূলত কিছু প্রশ্নোত্তরধর্মী, কিছু তথ্যমূলক আলোচনা রয়েছে। চলো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। দুর্ভিক্ষ বিষয়টি সম্পর্কে আমরা সকলেই কম বেশি সচেতন, বা শব্দটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। অর্থাৎ এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা না করে বরং দুর্ভিক্ষ সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেব। সেই তথ্য জানার আগে মূলত খুব সংক্ষেপেই দুর্ভিক্ষ সম্পর্কে জেনে নেব। তা হলো, দুর্ভিক্ষ কোনো এলাকার ব্যাপক খাদ্য ঘাটতি, সাধারণত ফসলহানি, যুদ্ধ, সরকারের নীতিগত ব্যর্থতা ইত্যাদির কারণে দুর্ভিক্ষ সংঘটিত হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, গবাদি পশুর মরক, পোকামাকড়ের আক্রমণ ইত্যাদির কারণেও দুর্ভিক্ষ সংঘটিত হতে পারে। কয়েকটি উল্লেখযোগ্য দুর্ভিক্ষ আমরা দেখে নেব। বাংলা 1176 সন, ইংরেজি 1770। এই 1770-এর মন্বন্তর বা দুর্ভিক্ষকে কিন্তু আমরা 76-এর মন্বন্তর হিসাবে জানি। এই মন্বন্তরের প্রেক্ষাপট 1756 সালের নবাব সিরাজউদ্দৌলা কলকাতা দখল করে নেওয়ার পর লর্ড ক্লাইভ এবং ওয়াটসন তামিলনাড়ু থেকে জাহাজ যোগে সৈন্যবাহিনী নিয়ে আসেন, কলকাতা দখল করেন। চন্দননগর দখল করার পরে সিরাজদৌলাকে উৎখাত করার জন্য সিরাজদৌলার পরিবারের কয়েকজন এবং মির্জাফর, উমিচাঁদ, জগৎ শেঠ প্রমুখদের সঙ্গে ষড়যন্ত্র করে। সিরাজদৌলা পরাজিত হয়, ক্লাইভ আবার এদেশে ফিরে আসেন। অর্থাৎ সিরাজদৌলা যখন পরাজিত হয় তখন বেশ কিছুদিনের জন্য লর্ড ক্লাইভ নিজের দেশে ফিরে গিয়েছিলেন। দীর্ঘদিন পরে তিনি আবার যখন ফিরে এলেন 1765 খ্রিস্টাব্দে, তখন দিল্লির বাদশাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। 1765 সালের 1 আগস্ট শুরু হয় দ্বৈত শাসন ব্যবস্থা। ফসল উৎপন্ন হোক বা না হোক, রাজস্ব আদায়ের জন্য চলতে থাকে প্রজাদের উপর অত্যাচার। এই দুর্ভিক্ষের বর্ণনা পাই, অর্থাৎ 1770-এর বা 76-এর মন্বন্তরের এই বর্ণনা আমরা পাই দুর্ভিক্ষের 100 বছর পরে উইলিয়াম হান্টারের লেখা দ্য অ্যানালস অফ রুরাল বেঙ্গল 1868 সালে। বাংলায় বা বাংলার 1/3 অংশ জনসংখ্যা সরকারি পরিসংখ্যান অনুযায়ী নিশ্চিহ্ন হয়ে যায়। হান্টারের এই বিবরণীটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ 1882 উপন্যাসের মূল তথ্য ভিত্তি জুগিয়েছিল। আর এই 76-এর বর্ণনা রয়েছে এমন একটি উপন্যাস হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ। 76-এর মন্বন্তর নিয়ে কোনো নির্ভরযোগ্য ইতিহাস রচিত হয়নি, এমন মন্তব্য করেছেন সুব্রত রায়চৌধুরী তাঁর কথা সাহিত্য মন্বন্তরের দিনগুলিতে। 1870-80 দশকের মন্বন্তর 1870 থেকে 80 দশকে বাংলায় উপসী দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। 76-এর মন্বন্তরের প্রতিক্রিয়ায় 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল। 1793 থেকে 1893 এই 100 বছরে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত জমিদারি ব্যবস্থায় বাংলার কৃষকের আর্থিক অবস্থা খুব সামান্যই উন্নতি হয়েছিল। 1872 সালে বঙ্কিমচন্দ্র লেখেন বঙ্গদেশের কৃষক। অর্থাৎ বঙ্কিমচন্দ্রের একাধিক উপন্যাস, প্রবন্ধে কিন্তু এই দুর্ভিক্ষের বর্ণনা আমরা পাই। 1870-80 দশকের বর্ণনা পাই বঙ্কিমচন্দ্রের বঙ্গদেশের কৃষক নামক প্রবন্ধে। 50-এর মন্বন্তর সংঘটিত হয়েছিল 1943 সালে বাংলায় 1350। প্রায় 35 থেকে 38 লক্ষ মানুষ মারা যায়। 50-এর মন্বন্তরের অন্যতম কারণগুলি হলো প্রাকৃতিক কারণ,
1942 খ্রিস্টাব্দে আউশ ধান ভালো হয়নি। 1942-43 খ্রিস্টাব্দে আমন ধান কম হয়েছে। মেদিনীপুর ও উত্তর দুই চব্বিশ পরগনা জেলার বাজার ক্ষতিগ্রস্ত হয় উৎপাদন কমেছে বলে। মনুষ্যসৃষ্ট কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ 1939, চিরস্থায়ী বন্দোবস্ত, রেলপথ নির্মাণ, সেচ ব্যবস্থা ধ্বংস, মুদ্রাস্ফীতি, সরকারি শোষণ ব্যবস্থা ইত্যাদি কিন্তু মনুষ্যসৃষ্ট কারণ 50-এর মন্বন্তরের জন্য অন্যতমভাবে দায়ী। 50-এর মন্বন্তর প্রথম শুরু হয় মেদিনীপুর জেলায়। খুব গুরুত্বপূর্ণ, কোথায় প্রথম শুরু হয়েছিল? মেদিনীপুর জেলায়। কেন? কারণ 1942 সালের 16ই অক্টোবর রাত্রিবেলা প্রবল ঘূর্ণিঝড় ও বন্যায় বিধ্বস্ত হয় মেদিনীপুর জেলা। 1943 সালের জুলাই এবং আগস্ট মাসে বর্ধমান জেলার দামোদর নদীতে বন্যা হয়। ভারত ছাড়ো আন্দোলন এই মন্বন্তরের একটি অন্যতম কারণ, অর্থাৎ বিদেশিদের বয়কট করার যে প্রবণতা, অথচ এদেশীয় বস্ত্র বা এদেশীয় পণ্য সামগ্রীর উৎপাদন যথেষ্ট পরিমাণে তখন ছিল না, যোগান ছিল না। সরকারের ডিনায়েল পলিসি, অর্থাৎ 1942 সালের মে মাসে জাপানি সৈন্যদের আক্রমণের সম্ভাবনার কথা ভেবে ব্রিটিশ সরকার সমগ্র তীরবর্তী জেলাগুলি থেকে 10 জনের অধিক বহনযোগ্য সকল নৌকা কেড়ে নেয়। বাংলায় তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ফজলুল হক, অর্থাৎ 1350-এর যে মন্বন্তর হয় সেই মন্বন্তরের সময় বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন? ফজলুল হক। এবং তখন বাংলার গভর্নর কে ছিলেন? জন হরওয়ার্ড। এবারে আসি 1974 সালের দুর্ভিক্ষ প্রসঙ্গে। বাংলাদেশ যখন সবেমাত্র স্বাধীনতা পায় সেই সময় যুদ্ধ বিধ্বস্ত থাকাকালীন 1974 সালেও দুর্ভিক্ষ হয়েছিল। এবারে আসি আগ্নেয়গিরি সম্পর্কে। আগ্নেয়গিরি সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু এখানে আমি মূলত যে বিষয়গুলি রেখেছি সবগুলোই কিন্তু তথ্য কেন্দ্রিক। কী কী তথ্য আমাদের মনে রাখা উচিত? যারা পিডিএফ সংগ্রহ করেছো আমি মূলত তাদেরকে এই জায়গাগুলো থেকে যে বিষয়গুলো মনে রাখা উচিত বা পড়া উচিত বা জেনে রাখা উচিত সেই বিষয়গুলোকেও আমি হাইলাইট করে দেব। ভূত্বক বিভিন্ন শিলা দ্বারা গঠিত এই স্তরগুলো এখনও সর্বত্র সুস্থিত অবস্থায় নেই। ভূ অভ্যন্তরে প্রবল তাপ ও চাপের জন্য এবং সংকোচনের জন্য শিলা স্তরে নানা ধরনের বিপর্যয় ঘটে এবং ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এ জাতীয় একটি বিপর্যয় যা ভূত্বকের আকস্মিক পরিবর্তনের অন্যতম সহায়ক। ভূপৃষ্ঠের দুর্বল স্থান, ফাটল ও ছিদ্র দিয়ে ভূগর্ভস্থ উষ্ণ বায়ু, প্রস্তরখণ্ড, শিলা জাতীয় বাষ্প, কর্দম ভস্ম প্রভৃতি পদার্থ প্রবল বেগে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে। একে অগ্ন্যুৎগম বলে। এই অগ্ন্যুৎগম দুভাবে আমরা দেখতে পারি, অর্থাৎ অগ্ন্যুৎপাতের ধরন অনুযায়ী আগ্নেয়গিরিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো নিঃসারী অগ্ন্যুৎগম, অন্যটি হলো উদ্বেদী অগ্ন্যুৎগম। এবারে আমরা আগ্নেয়গিরির এই যে অগ্ন্যুৎপাত, এই অগ্ন্যুৎপাতের কারণ কি, এর কারণ হিসাবে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটি হলো ভূগর্ভে জলের প্রবেশ, ভূপৃষ্ঠে চাপ হ্রাস, ভূত্বকে ফাটলের অবস্থান, তেজস্ক্রিয় পদার্থের প্রভাব, ভূত্বকের সংকোচন, ভূপৃষ্ঠের তাপ বিকিরণ, রাসায়নিক প্রক্রিয়া, আভ্যন্তরীণ চাপ বৃদ্ধি। এবং এই বিষয়গুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না। যারা পিডিএফ সংগ্রহ করেছে আশা করি এই বিষয়গুলো একবার দেখলে বা একবার পড়লে সবটাই জানা যাবে। তাছাড়া যারা এখানে অন স্ক্রিনে রয়েছে স্ক্রিনশট নিয়ে রাখতে চাও বা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। এই বিষয়গুলি আমি এখানে বিস্তারিত আলোচনা করব না। এবারে মূলত আলোচনা করব আগ্নেয়গিরি শ্রেণী বিভাগ নিয়ে। আগ্নেয়গিরি আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, শান্ত আগ্নেয়গিরি এবং বিস্ফোরক আগ্নেয়গিরি। শান্ত আগ্নেয়গিরি, জীবন্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। বিস্ফোরক আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। এই সক্রিয় আগ্নেয়গিরিকে আবার আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, অবিরাম এবং সবিরাম। বিস্ফোরক আগ্নেয়গিরি সাধারণত ম্যাগমা গহ্বরে প্রচুর গ্যাস জমা হলে এবং জ্বালামুখ ফেটে প্রচণ্ড বিস্ফোরণ ঘটিয়ে এ জাতীয় আগ্নেয়গিরির সৃষ্টি হয়। এই বিস্ফোরক আগ্নেয়গিরিকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, মৃত আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি এবং সুপ্ত আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি
উৎপত্তি লাভের পর থেকে এখনো পর্যন্ত যে আগ্নেয়গিরি হতে মাঝে মাঝে বিস্ফোরণের সাথে অগ্ন্যুৎপাত হয়। যেমন, আচ্ছা, এখানে দুটি ভাগে আগে ভাগ দেখে নেব। এখানে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ, কোথায় কি জাতীয় আগ্নেয়গিরি পাওয়া যায় সেই বিষয়টিকেই কিন্তু আমাদের মনে রাখতে হবে। মূলত এই সক্রিয় আগ্নেয়গিরি দু প্রকার, সবিরাম আগ্নেয়গিরি এবং অবিরাম আগ্নেয়গিরি। সবিরাম অর্থাৎ কিছু বিরাম নিচ্ছে, কিছু সময় বিশ্রাম নিচ্ছে, কিছু সময় পরে আবার আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হচ্ছে। যেমন ইটালির ভেসুভিয়াস, সিসিলির এটনা জাতীয় আগ্নেয়গিরি। অবিরাম সক্রিয় আগ্নেয়গিরি হতে বিরামহীনভাবে অগ্ন্যুৎপাত ঘটলে তাকে সক্রিয় অবিরাম আগ্নেয়গিরি বলে, অর্থাৎ বিরামহীনভাবে অগ্ন্যুৎপাত ঘটবে। যেমন ক্যালিফোর্নিয়ার লাসেন পিক, কামচাটকা উপদ্বীপে 13টি এ জাতীয় আগ্নেয়গিরি রয়েছে। ইউরোপের ক্লোসেভস্কি আগ্নেয়গিরিটি এ ধরনের একটি আগ্নেয়গিরি। আগ্নেয়গিরিটি 5000 বছরের পুরানো এবং এ যাবৎ প্রায় 40 বার বিস্ফোরণ ঘটেছে। সুপ্ত আগ্নেয়গিরি, যে সকল বিস্ফোরক আগ্নেয়গিরি হতে পূর্বে অগ্ন্যুৎপাত ঘটেছে এবং অনেক দিন যাবৎ বন্ধ আছে, কিন্তু যে কোনো সময় অগ্ন্যুৎপাত ঘটার সম্ভাবনা রয়েছে। যেমন জাপানের ফুজিয়ামা, আইসল্যান্ডের হাকলা ও ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া বিস্ফোরক সুপ্ত আগ্নেয়গিরি। প্রায় 200 বছর পূর্বে ফুজিয়ামা আগ্নেয়গিরি হতে একবার অগ্ন্যুৎপাত ঘটেছিল, তবে আবার যে কোনো সময় অগ্ন্যুৎপাত ঘটতে পারে। মৃত আগ্নেয়গিরি, কোনো কোনো বিস্ফোরক আগ্নেয়গিরি হতে অতীতে প্রচণ্ড বিস্ফোরণের সঙ্গে অগ্ন্যুৎপাত ঘটেছিল, বর্তমানে বন্ধ আছে এবং পুনরায় অগ্ন্যুৎপাতের কোনো সম্ভাবনা নেই। যেমন ইরানের কোহি সুলতান, মেক্সিকোর পারকুটিন, চীনের দাতুং এই জাতীয় মৃত আগ্নেয়গিরির উদাহরণ। শান্ত আগ্নেয়গিরি, কোনো কোনো আগ্নেয়গিরি হতে ধীরে ধীরে গলিত পদার্থ বের হয়, তাকে শান্ত আগ্নেয়গিরি বলে। এই শান্ত আগ্নেয়গিরিকে শান্ত জীবন্ত আগ্নেয়গিরি এবং শান্ত মৃত আগ্নেয়গিরি এই দুভাবে দেখতে পারি। এই দুটি ভাগের মধ্যে আমরা প্রথমে দেখে নেব শান্ত জীবন্ত আগ্নেয়গিরি। যে সকল শান্ত আগ্নেয়গিরি এখনো পর্যন্ত সক্রিয় আছে তাদেরকে শান্ত জীবন্ত আগ্নেয়গিরি বলা হয়। যেমন হাওয়াই দ্বীপের মাওনা লোয়া এবং দক্ষিণে কিলাওয়া এই জাতীয় আগ্নেয়গিরি। মাওনা লোয়া পৃথিবীর অন্যতম সুউচ্চ আগ্নেয়গিরি। এই তথ্যগুলোই গুরুত্বপূর্ণ। শান্ত মৃত আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরির মধ্যে কোনো কোনো আগ্নেয়গিরি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। যেমন হাওয়াই দ্বীপের মাওনা কেয়া শান্ত আগ্নেয়গিরির প্রকৃষ্ট উদাহরণ। এবারে আমরা অগ্ন্যুৎপাতের ফলে যে উপকার বা অপকার হয় সেই বিষয়গুলি আমরা দেখে নেব। ভূপৃষ্ঠে নিক্ষিপ্ত লাভা সঞ্চিত হয়ে পর্বত, মালভূমি বা উপত্যকার সৃষ্টি হয়। সাগর বক্ষে নিক্ষিপ্ত লাভা স্তূপকৃত হয়ে দ্বীপের সৃষ্টি করে, যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ এভাবে সৃষ্টি হয়েছে। 1879 খ্রিস্টাব্দে ইতালির ভেসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে হারকুলেনিয়াম ও পম্পেই নামক দুটি সমৃদ্ধ নগর উত্তপ্ত লাভার নিচে পড়ে ধ্বংস হয়ে গেছে। ভূত্বকের অংশ বিশেষ ধসে গিয়ে গভীর খাদের সৃষ্টি করে। 1883 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং জাভা দ্বীপের মধ্যবর্তী ক্রাকাতোয়া দ্বীপটির অংশ বিলুপ্ত হয়ে যায় এবং অপর অর্ধাংশের প্রায় 305 মিটার গভীর গহ্বরের সৃষ্টি হয়। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে হ্রদের সৃষ্টি হয়। নিক্ষিপ্ত লাভা সমতল ভূমির উর্বরতা বৃদ্ধি করে। অগ্ন্যুৎপাতের ফলে অনেক সময় নদীপথে লাভা জমে নদীর গতিপথ পরিবর্তিত হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের উত্তাপে পার্শ্ববর্তী এলাকার বরফ থাকলে তা গলে নিকটবর্তী এলাকায় দ্রুত ব্যাপক কর্দম প্রবাহ বা বন্যার সৃষ্টি হয়। এতে লোকালয়ের ব্যাপক ক্ষতি হয়। অনেক সময় আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা ধূলিকণা ঊর্ধ্ব আকাশে স্ট্র্যাটোস্ফিয়ারে উঠে যায় এবং দ্রুত তা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে, ফলে ভূপৃষ্ঠে সূর্যতাপ হ্রাস এবং শীত বেড়ে যায়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ব্যাপক ধ্বংসলীলা সংঘটিত হয়। যেমন 1986 খ্রিস্টাব্দে মেক্সিকোতে কয়েক হাজার লোকের মৃত্যু ঘটে। 1993 খ্রিস্টাব্দে ফিলিপাইনের মাউন্ট পিনাটুগাতে অগ্ন্যুৎপাতের ফলে প্রবল বেগে শিলাখণ্ড ও ছাই ভস্ম বেরিয়ে আসে। এতে মার্কিন
ক্লার্ক বিমান ঘাঁটি ও সুবিক নৌঘাঁটি বন্ধ হয়ে যায় এবং পার্শ্ববর্তী লোকালয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1980-82 খ্রিস্টাব্দে মাউন্ট সেন্ট হেলেনায় অগ্ন্যুৎপাতে 21 জন মারা যায় এবং 68 জন নিখোঁজ হয়। এবারে আগ্নেয়গিরির যে বিশ্বব্যাপী বন্টন, সেই বন্টন এখানে দেখানো হয়েছে। বিশ্বে আগ্নেয়গিরির দুটি প্রধান বলয় রয়েছে। প্রথম এবং প্রধান বলয়টি হল দক্ষিণ আমেরিকার হর্ন অন্তরীপ থেকে আন্দিজ পর্বতমালা, মধ্য আমেরিকার বরফ পর্বতমালা, উত্তর আমেরিকার রকি পর্বতমালা মধ্য দিয়ে বিস্তৃত হয়ে অ্যালিউসিনিয়ান দ্বীপপুঞ্জ, কামচাটকা, জাপান, ফিলিপাইন্স হয়ে একটু পশ্চিমে বেঁকে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে গিয়ে মিশেছে। এর একটি শাখা পাপুয়া নিউ গিনি হয়ে নিউজিল্যান্ডে মিশেছে। এই বলয়টি প্রশান্ত মহাসাগরকে একটি মালা বা আংটির মতো বেষ্টন করে রেখেছে বলে একে প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা বা আগুনের আংটি বলা হয়। এখানে চিত্রে বিষয়টিকে বোঝানো রয়েছে। এবং দ্বিতীয় শাখাটি হলো উত্তর মহাসাগরের আইসল্যান্ড দ্বীপ হতে আয়ারল্যান্ড, অ্যাজোরাস এবং কেপ ভার্দে দ্বীপ হয়ে গিনি উপসাগরে গিয়ে মিশেছে। দুটি শাখা একটি ভূমধ্য সাগরের সিসিলি দ্বীপ হতে ককেশাস পর্বত এবং এশিয়া মাইনর হয়ে ভারত মহাসাগরের মাদাগাস্কার ও কিউলিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে মিশেছে। অপর শাখাটি গিনি উপসাগর হতে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে মিশেছে। এই সমস্ত আগ্নেয়গিরি বাদে পূর্ব আফ্রিকা গ্রস্ত উপত্যকা এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে অনেকগুলো আগ্নেয়গিরি রয়েছে। হাওয়াই দ্বীপের মোনালোয়া পৃথিবীর সবচেয়ে উচ্চতম আগ্নেয়গিরি, পূর্বেও বলেছি। সমুদ্রতল থেকে 4800 মিটারের নিচে এর পাদদেশ এবং শিখর দেশ 4200 মিটার উচ্চে অবস্থিত। বঙ্গোপসাগরের ব্যারেন দ্বীপে এবং আন্দামান নিকোবরের নারকোন্দাম দ্বীপে সুপ্ত বা মৃত অবস্থায় দুটি আগ্নেয়গিরি রয়েছে। ব্যারেন দ্বীপের আগ্নেয়গিরিটির উচ্চতা প্রায় 34 মিটার। পাকিস্তানের বেলুচিস্তানের কোহি সুলতান এবং মায়ানমারের মাউন্ট পোপো নামক আগ্নেয়গিরি রয়েছে। এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম।